আসসালামু আলাইকুম। আমি সৌরভ মাহমুদ। ফ্রিডম টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক। 30 দিন সিয়াম সাধনার পর অবশ্যই এলো আমাদের সবচেয়ে প্রিয় দিন, আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে সব ছুটির দিন হিসেবে আমরা যাকে চিনি ঈদ উল ফিতর। ঈদ মানে আমাদের মনে আসে আনন্দ, শান্তি, উপভোগ্য একটা দিন। এই দিনটায় আমরা সবাই চাই যত সম্ভব আমাদের আপনজন, বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনের সাথে বিশেষত সুন্দর একটা সময় কাটানোর জন্য, একটা আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য। ঈদের দিনে আপনার প্ল্যান কি? সাধারণ প্রশ্ন যে ঈদের দিন আপনি কী করতে চান বা কীভাবে করে কাটাতে চান। যেটা হয়, আপনি হয়তো বা বলবেন আমি পরিবার পরিজনের কোথাও ঘুরতে যেতে চাই, বা বলবেন আমি পরিবার পরিজন নিয়ে আমার অন্য কোনো আত্মীয় বাসায় যেতে চাই, কিংবা সিনেমা দেখতে চাই। আপনারা যারা আমাদের মতো সিনেমা প্রেমিক, যারা আমরা চাবো যে ঈদের দিনটা আমরা সিনেমা দেখে বা সিনেমার সাথে কিছু সময় কাটিয়ে পরিবারের সবাই একসাথে সিনেমা হলে এসে কিংবা বাসায় বসে কিছু সিনেমার স্বাদ নিতে, কিছু সিনেমার অনুভূতি করতে, তো যারা সিনেমা দেখে ঈদটা কাটাতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাইড। তো আপনারা যারা সিনেমা হলে যে মুভি দেখতে যাবেন আপনার পরিবার পরিজনের সাথে বা বন্ধু বান্ধব কিংবা আপনজনদের সাথে, তাদের জন্য এখানে একটা শাড়ি দেখানোর চেষ্টা করছে। সিনেপ্লেক্সে যে সকল মুভিগুলো আজকে আপনারা দেখতে পাবেন তার মধ্যে রয়েছে ইংরেজি ভাষাভাষী দ্য ব্যাটম্যান ডিসি ইউনিভার্সের, দ্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মরবিয়াস এবং ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর। ব্লকবাস্টার সিনেমাতে আমরা দ্য ব্যাটম্যান বাদে মরবিয়াস এবং সিক্রেটস অফ ডাম্বলডোর মুভিটা প্রেক্ষাগৃহে দেখতে পাচ্ছি। এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনেও আমরা এই দুটো মুভির কমন একটা দেখা পাবো। এই যে আপনি যদি চান যে আপনি ইংরেজি মুভির দিকে দেখবেন না বা ইংরেজি মুভির দিকে আপনি ঝুঁকবেন না, আপনি চাচ্ছেন আপনার দেশের মুভি বা বাংলা ভাষার কোনো মুভি দেখার জন্য, তাহলেও আপনার জন্য কিছু সুন্দর সিনেমা অপেক্ষা করছে। যেরকম আপনার সিনেমা হলে চলছে মোশাররফ করিম অভিনীত ইফতেখার শুভর প্রথম ছবি মুখোশ, এছাড়াও গিয়াসউদ্দিন সেলিমের গুণী এবং আজকে ঈদের দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রায়হান রাফির পরিচালিত সিয়াম আহমেদ এবং ফুয়াজির অভিনীত শান। তো এই তো গেল সিনেমা হলে দেখার বিষয়। কিন্তু আপনারা চাইতেই পারেন যে না, আমরা আজকে সিনেমা হলে থাকতে দেখবো না, আমরা পরিবারের সাথে একসাথে বাসায় একটা মুভি টাইম বা সিনেমা টাইম কাটানোর চেষ্টা করব। তো আমরা চেষ্টা করেছি এখানেও যে আপনারা সিনেমা হলে না গিয়ে ঘরে বসে কোন কোন জায়গায় বা কোন কোন প্ল্যাটফর্মে আপনারা ভালো কিছু মুভি বা ছোটখাটো মিনি সিরিজ একসাথে পরিবারের সাথে দেখতে পারেন। আমরা এখানে চোরকি 3টে সিরিজ এবং ইউটিউবে কিছু ক্লাসিক সিনেমা যেগুলো সবাই হয়তো আমরা দেখেছি, কিছু ক্লাসিক নাটক যেগুলো সবাই আমাদের দেখা, কিন্তু কিছু নাটকের আবেদন থাকে না যে আমরা সবসময় চেষ্টা করি এগুলো আবার নতুন করে একটা অনুভূতি নেওয়ার জন্য। সেরকমই কিছু নাটক বা সিনেমা আমরা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো প্রথমে আমরা যে মুভিটা নিয়ে আলাপ করার চেষ্টা করবো সেটি হচ্ছে গিয়া দ্য ব্যাটম্যান, যেটা নির্মিত হচ্ছে ডিরেক্টর ম্যাট রিভসের হাত ধরে এবং যার মূল চরিত্র দ্য ব্যাটম্যানে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন। এই দুজনের পরিচয় আমরা একটু পরে আসছি। এর আগে চলুন তো দ্য ব্যাটম্যান ঘুরে আসি। ব্যাটম্যান বা ডিটেকটিভ অর দ্য গ্রেট ক্রুসেডার অফ গোথাম সিটি, এই নামগুলা আমাদের কাছে খুবই পরিচিত। কিভাবে পরিচিত? আমরা ব্যাটম্যান চরিত্রে এর আগে দেখেছি মাইকেল কিটনের মতো শক্তিশালী অভিনেতাকে, দেখেছি ক্রিশ্চিয়ান বেলের মতো মেথড অ্যাক্টরকে, দেখেছি বেন অ্যাফ্লেকের মতো একজন মধ্যবয়স্ক একজন বয়োজ্যেষ্ঠ হিসেবে ব্যাটম্যান চরিত্রটাকে ফুটিয়ে তুলতে। এইবার ডিরেক্টর ম্যাট রিভস নতুন করে ব্যাটম্যানকে চেনানোর জন্য আমাদের সামনে নিয়ে এসেছেন রবার্ট প্যাটিনসনকে। রবার্ট প্যাটিনসনকে আমরা সকলেই একটা কমন মুভির মাধ্যমে চিনি। মুভিটার নাম কে বলতে পারবেন? মুভিটা হচ্ছে টুয়াইলাইট সিরিজে যে 5টা মুভি রয়েছে তার প্রধান চরিত্র এডওয়ার্ড কালিনে অভিনয় করেন রবার্ট প্যাটিনসন। তো রবার্ট প্যাটিনসনকে যখন এই মুভিটার জন্য নির্মাতা চুজ করেন, তখন অনেকের মাথায় প্রশ্ন করে কি, আচ্ছা আমরা যে মানুষটাকে একটা রোমান্টিক চরিত্রে দেখে আসলাম, এই মানুষটাকে আমরা দেখেছি ক্রিস্টিয়ান স্টুয়ার্টের সাথে একটা রোমান্টিক সিচুয়েশনে কিংবা কখনো কোনো নেগেটিভের সাথে মারামারি করতে, আমরা কি ব্যাটম্যান চরিত্রে এই লোকটাকে মেনে নিতে পারবো বা আমাদের চোখে কি এটা দৃষ্টিকটু হিসেবে দাঁড়াবে? এরকম প্রশ্ন যখন অনেকের ভ্রুকুঞ্চিত করে ফেলছে, এমন সময় কিছু মানুষ আশার দিকে ছিলেন। কিসের মাধ্যমে? ক্রিস্টোফার নোলানের 2020 সালে বের হওয়া দ্য টেনেট মুভির মাধ্যমে। এই মুভিতে যে রবার্ট প্যাটিনসন অন্য রকমের চরিত্রে আবির্ভাব হন এবং এই দেখে অনেক আশা রাখতে পেরেছেন যে এবার মনে হয় রবার্ট প্যাটিনসনকে দিয়ে ব্যাটম্যান মুভির করাটা খুব একটা ভুল কিছু হয়নি। আমরা ক্রিশ্চিয়ান বেলকে বলি বা বেন অ্যাফ্লেককে বলি, 2000 সালের পর যে দুজন ব্যাটম্যানকে আমরা তরুণরা দেখে এসেছি, এই দুজন তাদের মধ্যে রয়েছে। আমরা কিভাবে ক্রিশ্চিয়ান বেল বা বেন অ্যাফ্লেককে দেখেছি? ক্রিস্টোফার নোলান যখন দ্য ডার্ক নাইট সিরিজটা করেন, আমরা সেখানে ক্রিশ্চিয়ান বেলের একটা তার মেথড অ্যাক্টিং সে কতটা দিতে পারে আমরা সেই রকম একটা এক্সপেকটেশন রেখেছিলাম ব্যাটম্যানকে। বেন অ্যাফ্লেক যখন ডিসি ইউনিভার্সের সাথে যোগ হয়ে জাস্টিস লিগ এবং অন্যান্য জাস্টিস লিগ, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের মুভিতে অভিনয় করেন, তখন হচ্ছে কি আমরা দেখি যে এখানে ব্যাটম্যানটা ঠিক অন্যরকম।
যেখানে ক্রিশ্চিয়ান বেল জোকারের মতো কিংবা বেনের মতো ভিলেনদের সাথে ফাইট করে এসেছে, জাস্টিস লিগে কিংবা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে আমরা বেন অ্যাফ্লেককে দেখতে পারি এলিয়েনদের সাথে মারামারি করতে। আমরা যখন এরকম একটা অবস্থায় থাকি, ঠিক একেবারে ভিন্ন একটা অবস্থায় নিয়ে আসেন ডিরেক্টর ম্যাট রিভস। ডিরেক্টর ম্যাট রিভস কিন্তু এর আগেও আমাদের কিছু ভালো ছবি দিয়ে চমক করে দিয়েছেন, যার মধ্যে রয়েছে ডন অফ দ্য প্ল্যানেট অফ এপস এবং ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ এপস। এই দুইটা অসাধারণ মুভি, যেগুলোর IMDb রেটিং বলুন কিংবা বক্স অফিস বলুন, দুটিতেই তারা বাজিমাত করে দিয়েছিল। এবং বর্তমানে দ্য ব্যাটম্যান এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে, মানুষজন ক্রিটিক্যালি হোক কিংবা বক্স অফিস হোক, ব্যাটম্যান সগৌরবে চলছে। আমরা যদি রবার্ট প্যাটিনসন এবং ডিরেক্টর ম্যাট রিভস থেকে চোখ সরিয়ে এখানকার যে বাকি ক্যারেক্টারগুলো রয়েছে, যেমন ক্যাটওম্যান হিসেবে জো ক্রেভিটস, যাকে আমরা এর আগে এক্স ম্যানে দেখেছি, তাকে দেখেছি ম্যাড ম্যাক্স ফিউরি রোডের কিছু ছোট ক্যারেক্টারে। এরপর আমরা দেখেছি কলিন ফেরারকে, যিনি ছিলেন ট্রু ডিটেকটিভ সিজন 2 এর মূল চরিত্রে, এবং তার সেই অভিনয় ট্রু ডিটেকটিভে সকলের প্রশংসার যোগ্য হয়েছিল। এবং সর্বোপরি যার নাম না বললেই নয়, দ্য রিডলার যে ব্যাটম্যান মুভিতে রয়েছে, রাল্ফ ডানো, যিনি দ্য রিডলার চরিত্রে অভিনয় করছেন, তাকে বোঝার জন্য একটা মুভি যথেষ্ট। সেটি ছিল সর্বকালের সেরা একজন অভিনেতা ড্যানিয়েল ডে-লুইসের সাথে করা দেয়ার উইল বি ব্লাড মুভিতে, যেখানে এই একজন জুনিয়র ক্যারেক্টার হিসেবে রাল্ফ ডানো যথেষ্ট বাজিমাত করে দিয়েছিলেন। তো দ্য ব্যাটম্যান যদি আপনি দেখতে চান, আপনি এখানকার অভিনেতার কথা বলুন, ডিরেক্টর কথা বলুন, কিংবা আপনি সকলের কথা বলে শুধু দ্য ব্যাটম্যান দেখে, দ্য ক্রিপ্ট ক্রুসেডারকে দেখে, যিনি কোথাও শহরকে রিডলারের সমস্যা থেকে বাঁচাবেন এবং অন্যান্য সমস্যা থেকে বের করে আনবেন, সেরকম একটা মুভি দেখার বা ব্যাটম্যানের প্রতি আপনার নতুন করে ভালোবাসা জাগানোর একটা অবস্থা এই তরুণ ব্যাটম্যান বা রবার্ট প্যাটিনসন আপনাকে দিতে পারে। এর পরের যে সিনেমাটা নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করব, সেটি হচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মরবিয়াস। এখন মরবিয়াস মুভিটা দেখা যাচ্ছে ক্রিটিক্যালি হোক কিংবা বক্স অফিস হোক খুব একটা সুবিধা করতে পারছে না। মরবিয়াস মুভিটার কাহিনীটা ঠিক কি? এখানে আসলে ডক্টর মরবিয়াস, যিনি একজন প্রখ্যাত চিকিৎসক, কিন্তু তিনি একজন রক্তের একটা বড় ধরনের সমস্যা এবং বা একটা ডিসঅর্ডারে ভুগছেন। তিনি সেই ডিসঅর্ডারটা সারাতে চেষ্টা করেন। তো তিনি যখন চেষ্টাটা করেন, তিনি প্রাথমিকভাবে সফল হলেও তিনি পরবর্তীতে টের পান যে তার সাথে অনেক খারাপ কিছু হয়তো হতে যাচ্ছে। এইটা নিয়ে মরবিয়াস কাহিনীর শুরুটা হয়, মরবিয়াস সিনেমাটার কাহিনী শুরু হয়। তো এই মুভিটা নিয়ে খুব বেশি আলাপ আমি করবো না, কারণ হচ্ছে গিয়া মার্ভেলের যারা সমর্থক বা মার্ভেল যারা পছন্দ করে, তাদের কাছেও মুভিটা খুব একটা বেশি আবেদন রাখতে পারেনি। তবে আমি যে মানুষের কথা বলবো, তিনি হচ্ছেন গিয়া নন আদার দেন জ্যারেড লেটো। জ্যারেড লেটো অনেকের একজন প্রিয় অভিনেতা। জ্যারেড লেটোকে আমরা এর আগেও ডিসি সিনেমাটিক ইউনিভার্সের সুইসাইড স্কোয়াডের জোকার ক্যারেক্টার হিসেবে দেখেছি। যদিও জোকার ক্যারেক্টারে তিনি খুব একটা মানানসই হননি এবং অনেকের কাছে পছন্দ হননি, তবুও তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন যতটা পারা যায় দেওয়ার জন্য। আমরা জ্যারেড লেটোকে কোন জোর মুভি দিয়ে চিনি? জ্যারেড লেটো যদি আমাকে জিজ্ঞেস করা হতো জ্যারেড লেটোকে আমি কিভাবে চিনি, আমি বলবো তাকে আমি ফাইট ক্লাবের একটা শর্ট ক্যারেক্টারে, কিংবা পল অ্যালেন হিসেবে আমেরিকান সাইকোতে, এবং যে মুভিটা জ্যারেড লেটোর ক্যারিয়ারের সবচেয়ে বেশি ব্রেক থ্রু দিয়েছিল, রিকিং ফর আ ড্রিমে একটা তরুণের অভিনয় করে, এবং এই মুভিটাই ছিল তার জন্য একটা ব্রেক থ্রু। এবং তারপর থেকে মানুষজন জ্যারেড লেটো আসলে কে এবং তার সম্পর্কে মানুষজন জানতে আগ্রহী হয়। আপনার জ্যারেড লেটোকে একজন অভিনেতা হিসেবে চিনতে পারেন, কিন্তু তার কিন্তু একটা আলাদা পরিচয় রয়েছে। তিনি 30 সেকেন্ডস টু মার্চ ব্যান্ডের লিড ভোকালিস্ট এবং লিড গিটারিস্ট। তার প্রথম অ্যালবাম ছিল তার ব্যান্ডের নামে 2002 সালে 30 সেকেন্ডস টু মার্চ নামে। তিনি তার মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কতটা বা মিউজিক লাইফ নিয়ে কতটা সেই এনথুজিয়াস্টিক, সেটা আমরা দেখতে পারি যখন তিনি ক্লিন্ট ইস্টউডের মতো ডিরেক্টরের মুভি ফিরিয়ে দেন। তিনি বলেন যে আমার মিউজিক ইন্ডাস্ট্রি বা মিউজিক যেই জীবনটা রয়েছে, সঙ্গীত জীবন, আমি সেটা নিয়ে আপাতত ব্যস্ত রয়েছে। 2009 সালে তিনি আবার মুভিতে ব্যাক করেন। 2016 সালে তিনি যখন জোকার ক্যারেক্টারে অভিনয় করেন, আমরা জোকারকে 2008 সালে হেথ লেজারের মাধ্যমে প্রথম দেখেছি। আমাদের 2000 জেনারেশন হেথ লেজারকে জোকার হিসেবে দেখার পর আসলে জ্যারেড লেটো কেমন জোকার হিসেবে কতটা নিব তা প্রশ্নবিদ্ধ ছিল, এবং আসলে আমাদের মাথায় যে স্টিরিওটাইপটা ঢুকে গেছে যে হেথ লেজার বাদে জোকার আমরা অন্যকে মানতে পারছি না, এমন অবস্থাতেও জ্যারেড লেটো যথেষ্ট চেষ্টা করেছেন জোকার ক্যারেক্টারটাকে যতটা সম্ভব ফুটে তোলা যায়। সুইসাইড স্কোয়াড মুভিটা ব্যবসা সফল খুব একটা হয়নি এবং সেটা ক্রিটিক্যালি বা ক্রিটিকদের কাছেও খুব একটা মানসম্মত মনে হয়নি। তবুও জ্যারেড লেটো চেষ্টা করেছেন তার সর্বোচ্চকে দেওয়ার, এবং অনেক মানুষ কিন্তু গ্রহণ করেছে। আমরা কিন্তু জ্যারেড লেটোর জোকারকে একবার ফেলে দিতে পারবো না। সুইসাইড স্কোয়াড বা ডিসি ইউনিভার্সের জন্য জ্যারেড লেটোর জোকার ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা দেখি জাস্টিস লিগ স্নাইডারের কাটেও জ্যারেড লেটো জোকার হিসেবে আবার আবির্ভূত হন যখন আমরা একটা পোস্ট ক্রেডিট সিনটা পাই। এখন আমরা আসি মরবিয়াস সম্পর্কে। মরবিয়াস সম্পর্কে কিছু বললে আমরা দেখে অনেকে মনোক্ষুণ্ণ হতেই পারেন, কিন্তু আসলে এই মুভিটা নিয়ে খুব বেশি বলার আমি আগেও বলেছি জায়গাটা ঠিক নেই। কিন্তু এই মুভিটা যদি আপনি দেখতে একান্তই চান, সেটা মরবিয়াসের জন্য না, আপনি দিতে পারেন জ্যারেড লেটোর জন্য। এবং মানুষজন এবং সবাই একই কথা বলেছে, এই মুভিটা আজকে যতটুকু ব্যবসা সফল হচ্ছে বা ব্যবসা করতে পারছে তার পুরোপুরি কৃতিত্ব যাচ্ছে শুধুমাত্র জ্যারেড লেটোর অভিনয়ের জন্য। এই মানুষটা তার অভিনয়ের মাধ্যমে মরবিয়াস যে ক্যারেক্টারটা খুব একটা ডেভেলপ হয়নি, কিংবা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুভিটা
আশানুরূপ করছে না, কিন্তু জ্যারেড লেটো ওয়ান ম্যান আর্মি, যিনি এই ছবিটাকে সিনেমাটাকে এখনো টিকিয়ে রেখেছেন। আপনার যদি মার্ভেল নিয়ে খুব একটা ইন্থুজিয়াজম না হয়, কিন্তু মানে জ্যারেড লেটোর একজন ফ্যান হয়ে থাকেন, তবে আপনার জন্য এই মুভিটা অবশ্যই মানে আপনার পিপাসা কমানোর জন্য, পিপাসা মেটানোর জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে। এখন আমরা যে মুভিটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজের তৃতীয় মুভি, যেটার নাম ফ্যান্টাস্টিক বিস্ট এন্ড দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর। এর আগে যে দুইটা মুভি বের হয়েছিল, সেই দুটো মুভি যথাক্রমে ছিল ফ্যান্টাস্টিক বিস্ট এন্ড হোয়ার টু ফাইন্ড দেম এন্ড ফ্যান্টাস্টিক বিস্ট এন্ড দ্য ক্রাইম অফ গ্রিন্ডেলওয়াল্ড। আচ্ছা, এই গ্রিন্ডেলওয়াল্ড ক্যারেক্টারটা কে করেছিল মনে আছে? আচ্ছা, আমরা সেটা পরে আসবো। আমরা এখন দেখি ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজের সিকুয়ালটা বলুন তো কি? জি, ঠিকই ধরেছেন, হ্যারি পটার। হ্যারি পটার সিরিজের প্রিকুয়াল নিয়ে তৈরি হচ্ছে ফ্যান্টাস্টিক বিস্ট মুভির ফ্র্যাঞ্চাইজিটা। এই মুভির হ্যারি পটার মুভির শেষ 4টা মুভি ডিরেক্টিং করেছেন ডেভিড ইয়েটস, এবং পরবর্তী সময় ফ্যান্টাস্টিক বিস্ট যে 3টা মুভি বের করেছে, তৃতীয় মুভি বের হচ্ছে, সেই 3টা মুভি ডিরেক্টর ডেভিড ইয়েটস। তো বলা যাচ্ছে ইনি নিজস্ব একটা নিজে একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি মুভির ডিরেক্টর হিসেবে আবির্ভূত হচ্ছেন, যেটি হচ্ছে গিয়া উইজার্ড ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিত পাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ডিসি সিনেমাটিক ইউনিভার্স এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আলাপ করেছি। এখন যে সিনেমাটিক ইউনিভার্সের কথা বলছি তা উইজার্ড সিনেমাটিক ইউনিভার্স বলাও যেতে পারে, কিন্তু এটা সবাই উইজার্ড মুভি ফ্র্যাঞ্চাইজি বলে বলতে পছন্দ করতে পারে। তো এই মুভিগুলো, হ্যারি পটার প্রত্যেকটি মুভি এবং ফ্যান্টাস্টিক বিস্টের প্রত্যেকটি মুভি জেকে রাউলিং এর লেখা থেকে অ্যাডাপ্ট করা। তো জেকে রাউলিং আমরা জানি যে বর্তমান সময়ের একজন প্রমিনেন্ট লেখক, এবং তার লেখাপড়ে অবাক হয়নি কিংবা একটা স্বপ্নের জগৎ তৈরি করেনি খুব কম মানুষ রয়েছে। আর হ্যারি পটার জন্য স্বপ্নের জগতে আলাদা রং তুলির আলপনা রেখে দিয়েছিল। আমরা দেখেছি হ্যারি পটার মুভি আমাদের জেনারেশনের জন্য কতটা প্রভাবক ছিল। আমরা একটা স্বপ্নের জগৎ, একটা বিশ্ববিদ্যালয়, একটা স্কুল অফ হগওয়ার্টস যেটা ছিল, আমাদের ছোটবেলার স্বপ্ন হয়তো ছিল অনেকের যে আমরা স্কুল অফ হগওয়ার্টসে পড়বো। স্কুল অফ হগওয়ার্টসে যারা পড়েছি তারা আমরা সকলে পড়তে চেয়েছি বা তারা দেখেছি, সকলে আমরা জানি যে হচ্ছে গিয়ে সেখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল অ্যালবাস ডাম্বলডোর। তো অ্যালবাস ডাম্বলডোরের কাহিনী নেই ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজটা অনেকটা গিয়েছে, এবং এখন বর্তমানে যে মুভিটা বের হয়েছে ফ্যান্টাস্টিক বিস্ট এন্ড সিক্রেটস ডাম্বলডোর, আমরা বুঝতে পেরেছি এখানে ডাম্বলডোর যে সিক্রেটগুলো সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো এই চরিত্রে অভিনয় করেছেন জুড ল, যিনি এর আগেও কিছু ভালো মুভি আমাদেরকে দিয়েছেন, যার মধ্যে অন্যতম রয়েছে শার্লক হোমস এবং অস্কার নমিনেটেড মুভি এনিমি অ্যাট দ্য গেটস, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত হয়েছিল। তো আরেকজন ক্যারেক্টার কথা বলবো, যিনি হচ্ছে বইয়ের ক্যারেক্টার, যার নাম গ্রিফেনওয়াল্ড ক্যারেক্টার বর্তমানে যিনি করছেন তিনি ম্যাট মিকেলসন, যাকে আমরা হ্যানিবালের চরিত্রে হ্যানিবাল মুভি সিরিজে দেখেছি, এবং তাকে দেখেছি ক্যাসিনো রয়্যালের বিখ্যাত ভিলেন হিসেবে, কিংবা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জের ভিলেন হিসেবে। এখন আমরা দেখি যে গ্রিন ওয়ার্ল্ডের যে আগের ক্যারেক্টার কে ছিল, তিনি ছিল বর্তমানে অন্যতম আলোচিত এবং সমালোচিত নায়ক জনি ডেপ নিয়ে বর্তমান সময় বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে জনি ডেপ সমালোচনার মধ্যে রয়েছে। আমরা দেখেছি সম্প্রতি একটা ট্রায়াল করা হয়েছে জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মধ্যে দাম্পত্য কলহ, সেই দাম্পত্য কলহের জেরেই বিভিন্ন মুভি থেকেই অলরেডি জনি ডেপ বের হয়ে গিয়েছেন, যার মধ্যে একটি আমাদের অন্যতম পছন্দের ফ্র্যাঞ্চাইজ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। তো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজে আমরা জনি ডেপকে দেখি আসলে আমাদের এই সিরিজে একটা সমুদ্রের নাবিক হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন অনেকে যেটা বলছেন যে জনি ডেপ যদি সিনেমায় না থাকে আমরা কখনোই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখতে যাবো না। ঠিক তেমনই কি আসলে ফ্যান্টাস্টিক বিস্ট মুভির সাথে ঘটবে? জনি ডেপ এর আগে গ্রিন ওয়ার্ল্ড ক্যারেক্টারের যে ছিল তিনি জনি ডেপ সেই চরিত্রে অভিনয় করেছেন এবং মানুষের যথেষ্ট সুনাম কুড়িয়েছেন এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এখন দেখার বিষয় ম্যাট মিকেলসন কি আসলে ততটা করতে পারবেন যতটা আমাদেরকে আশা দেখিয়েছিলেন জনি ডেপ গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে। আমরা দেখতে চাই যে আসলে ডেভিড ইয়েটস কিভাবে বর্তমানে ম্যাট মিকেলসনকে গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করাতে পারেন, বা আমাদের চোখে যাতে দৃষ্টিকটু না লাগে সেরকম ভাবে আবির্ভাব করাতে পারে। এতক্ষণ তো ইংরেজি সিনেমার অনেক আলাপ হলো। আচ্ছা আসুন, আমরা বাংলা সিনেমা নিয়ে কিছু দেখতে পারবো? আমরা যখন পরিবার নিয়ে সিনেমা হলে আসবো, তখন অনেক আমাদের বাবা মারা যাবেন না সবসময় ইংরেজি মুভির দিকে ঝুঁকতে বা দেখতে পছন্দ করবেন না। তাহলে তাদের জন্য কি আসলে কোনো মুভি দেখার অবকাশ রয়েছে? জি, অবশ্যই রয়েছে। আমাদের এখানে কিছু বাংলা সিনেমা যেগুলা এই প্রেক্ষাগৃহে চলছে বা এই সময়টা চলবে, সেগুলোর ব্যাপারে কিছুটা আলাপ আনার চেষ্টা করব। তার মধ্যে যথারীতিতে রয়েছে মোশাররফ করিম অভিনীত এবং ইফতেখার শুভ প্রথম সিনেমা মুখোশ, রয়েছে গিয়াসউদ্দিন সেলিমের গুণী, এবং যেটা আগেই বলা হয়েছে আজকে মুক্তি পাওয়া রায়হান রাফির শান। আচ্ছা আসুন আমরা এই তিনটে মুভি নিয়ে কিছুটা আলাপ করে আসি। প্রথমে আমরা কথা বলবো মুখোশ নিয়ে। মুখোশ ইফতেখার শুভ নামক একজন লেখকের প্রথম সিনেমা।
তিনি পেজ নম্বর 44 নামে একটি বই লিখেছেন এবং সেই বইয়ের অ্যাডাপশন হিসেবে এই সিনেমাটা করছেন। এই সিনেমাটার সাথে ঘটনাটা কি এবং এই সিনেমায় রয়েছে কারা কারা? এই সিনেমার সবার নজর যার উপরে থাকবে তিনি আর কেউ নন, আমাদের সকলের পছন্দের মোশাররফ করিম স্যার। মোশাররফ করিম এর আগে বাংলা সিনেমায় বিভিন্ন ধরনের সিনেমা দিয়ে এবং বিভিন্ন আঙ্গিকে অভিনয় করে আমাদেরকে চমকিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে যেরকম তার অভিনীত দারুচিনি দ্বীপ, যেরকম রয়েছে অজ্ঞাতনামা, কমলা ডাকাতের মতো সিনেমা। এছাড়া আজকাল থেকে ওয়েব সিরিজও মোটামুটি নিয়মিত দেখা যাচ্ছে। এর মধ্যে মহানগর নাম না বললেই নয়। এবার তিনি যে সিনেমাটা করছেন মুখোশ, এটা ভিন্ন একটা ঘটনা, যেখানে তার চরিত্র জায়গায় একজন লেখক থেকে রাজনৈতিক রূপে আসা ইব্রাহিম খালিদ নামে একজন চরিত্র, যিনি তার একজন লেখক ছিলেন, পরবর্তীতে তিনি রাজনীতিতে আসতে চান এবং তা নিয়ে সিনেমা এগিয়ে যায়। ইফতেখার শুভ যিনি সিনেমাটি পরিচালনা করছেন, এটা তার আগেই বলা হচ্ছে তার প্রথম সিনেমা, কিন্তু তিনি লেখক হিসেবে মোটামুটি নামযশ কামিয়েছিলেন। তার আগের বইগুলো খ্যাতি সেটাই বলে। এখন দেখার বিষয় তিনি আসলে পরিচালনায় খুব একটা বেশি তার নাম মান রাখতে পারবেন। মোশাররফ করিম অভিনেতাটা কেমন হবে, সিনেমাটা না দেখলেই এটা আসলে বোধগম্য হবে না। এছাড়াও এই সিনেমায় অভিনেত্রী রয়েছেন বর্তমানে আলোচিত এবং সমালোচিত পরিমণি। তাকে এর আগে স্বপ্নজাল এবং রক্তের মতো ব্যবসা সফল এবং মানুষের কাছে যাওয়ার মতো বা মানুষের মনে ধরার মতো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও রয়েছে পরিমণির সাথে রক্ত সিনেমায় জুটি করা রোশান। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন বর্তমান সময়ের একজন ঝানু অভিনেতা ইলিয়াস জাকের, যিনি দেবীর মতো সিনেমা বা অন্যান্য নাটক কিংবা সিনেমাতে বারবার তার অভিনয় করে আমাদেরকে সন্তুষ্ট শুধু না, আমাদের মনের খোরাক জুগিয়েছেন। তার বাবা এবং মা যথাক্রমে আলী জাকের এবং সারা জাকের, দুজনে আমাদের দেশের অন্যতম বড় অভিনেতা এবং অভিনেত্রী। তাদের নামের সাথে যথাসম্ভব জাস্টিফাই করার চেষ্টা করেছেন ইলিয়াস জাকের এবং তিনি এখন পর্যন্ত সফল। এরপর বাকি দুইটা সিনেমা নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করব। এর মধ্যে একটি গুরিন সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। আচ্ছা, গিয়াসউদ্দিন সেলিমের নামটা চেনা যাবে যাচ্ছে না? বলুন তো কোন সিনেমাটির মাধ্যমে গিয়াসউদ্দিন সেলিম সকল দর্শক মহল এবং সকল মানুষের কাছে চলে গিয়েছিলেন? জি, ঠিক ধরেছেন, সিনেমাটির নাম মনপুরা সিনেমার পরিচালনার মাধ্যমে গিয়াসউদ্দিন সেলিম দেখিয়েছিলেন দেশের কতটা ঝানু পরিচালক তিনি, এবং বর্তমানে গুনিনের মতো একটা কঠিন একটা সিনেমার কাজ তিনি করেছেন। এবং গুনিন সিনেমাটা আসলে কি নিয়ে? এটি আসলে একটা গ্রামের কিছুটা রহস্য ঘেরা একটা মানুষকে নিয়ে, একজন গুনিন যিনি মারা যাওয়ার পর ওই গ্রামে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রহস্যময় কিছু ঘটনা ঘটতে থাকে। এই সিনেমাতে আমরা দেখতে পাই পরিমণি এই সিনেমাতেও যথেষ্ট ভালো অভিনয় দেওয়ার চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত দর্শক মহল তার অভিনয়টি সাড়া গ্রহণ করেছে। এছাড়াও এখানে রোশান এবং ইলিয়াস জাকেরকেও এখানে দেখা যাচ্ছে। গুনিন নিয়ে বেশি আলাপ করবো না, কারণ গুনিন সিনেমাটি শুধু সিনেমা হলেই না, বরং চরকিতেও এটি একসাথে রিলিজ পাচ্ছে। এরপর শেষ যে সিনেমাটি নিয়ে আমরা আলাপ করবো, সেই সিনেমাটি হচ্ছে শান, যেটি ঈদের দিনে মুক্তি পাচ্ছে। এই সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি এবং অভিনয়ে আছেন পূজা চেরি এবং সিয়াম আহমেদ। আচ্ছা, বর্তমান সময়ে জিজ্ঞেস করা হয় যে সব বাংলাদেশি সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি কে, অনেকেই বিভিন্ন মতামত দিবেন, কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো মেনে নেবেন যে সিয়াম আহমেদ এবং পূজা চেরি কয়েক বছর ধরেই আমাদেরকে সবচেয়ে সেরা জুটির অভিনয়টা দিয়ে যাচ্ছে। আমরা এর আগে দহন এবং পোড়ামন 2 এর মতো ব্যবসা সফল সিনেমা এবং দর্শক মহলে যথেষ্ট সম্মান করানো সিনেমার দেখা পেয়েছি এই দুজনের অভিনয়ের মাধ্যমে। বর্তমান সময় সিয়াম আহমেদ এবং পূজা চেরি একটি কঠিন সিনেমায় আমি বলবো, যেটিতে এটা পুরোপুরি অ্যাকশন ধরনের সিনেমা হবে। আমরা জানি ঢাকা অ্যাটাক বাংলাদেশের সিনেমার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়কাল ছিল, যেখানে আমরা একটা ভিন্ন ধরনের অ্যাকশন সিনেমা বাংলাদেশে দেখতে পেরেছি, এবং শান অনেকটা সেই দিকেই আমাদেরকে আঙ্গুল করে দেখাচ্ছে যে শান সিনেমাটি ঠিক ওই ধরনেরই বা ওরকম ক্যাটাগরির হবে। এটা আমাদের জন্য আশার সংবাদ। অনেকে মনে করছেন আসলে আমরা আরিফিন শুভকে এই চরিত্র থেকে অভ্যস্ত, মানে একটা ড্যাশিং একজন হিরো যিনি মারামারি করছেন, এই শত্রু পক্ষকে ঘায়াল করছেন। সিয়াম আহমেদকে মানাতে পারবো, কারণ তখন কিংবা পোড়ামন 2-তে আমরা দেখেছিলাম কিছুটা তার সাবলীল রূপ, কিছুটা সহজ অভিনয়, খুব একটা মারদাঙ্গা না, কিন্তু আবার অনেক সময় বিভিন্ন রাজনীতিবিদদের হাতে পড়ে বাসে আগুন দেওয়া সাধারণ মানুষ হিসেবে যে রাজনীতির কুটচালে পড়ে তার জীবনের বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়। পোড়ামন 2-তে আমরা দেখি একটা রোমান্টিক সিয়ামকে, সিয়ামকে চিনি আসলে খুব রোমান্টিক নাটক কিংবা একটা রোমান্টিক ভাইব দিয়ে, কিন্তু অ্যাকশন সিনেমা সে কতটা করতে পারবেন? আপনারা হয়তো অনেকে জানেন যে অপারেশন সুন্দরবন নামে সিয়াম আহমেদ অলরেডি একটি অ্যাকশন ঘটনার সিনেমা করে ফেলেছেন, এবং বলা হয় এটি ছিল বাংলাদেশের প্রথম যেটি একটা ভিন্ন ওয়াইল্ড লাইফ অ্যাকশনকে তুলে ধরেছে। বাংলাদেশে এরকম আগে কখনো হয়নি। তো সিয়াম আহমেদ যখন ওই সিনেমায় বা অপারেশন সুন্দরবনে এই তার চরিত্রের সাথে যথাসম্ভব অভিনয় করে ফুটিয়ে তুলতে পেরেছেন যে তিনি এই এরকম অ্যাকশন ঘরানার চরিত্রের জন্য যথেষ্ট সাবলীল, তিনি শানেও হয়তো বা মানুষ আশা রাখছেন তিনি যথেষ্ট দিতে পারবেন। আমরা জানি রায়হান রাফি যথেষ্ট ভালো সিনেমার মাধ্যমে আমাদের কাছে পরিচিত।
এখন দেখার বিষয় শানের মতো একটা অ্যাকশন ঘরানার সিনেমা, সেইটা রায়হান রাফি কিভাবে পরিচালিত করেন এবং আসলে পূজা চেরি এবং সিয়াম আহমেদের যে জুটিটা সেটা কি এবারও সফলকাম হবে, এটা আমার সিনেমা হলে গেলেই সিনেমাটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এতক্ষণ আমরা আলাপ করলাম সিনেমা হলে আপনি আপনার বন্ধু বান্ধব, আপনজন কিংবা পরিবার পরিজনের সাথে কি কি মুভি দেখতে পারেন বা কি কি পছন্দের তালিকা আপনার থাকবে। এখন আসলে আমরা ঘরোয়া সিনেমায় ব্যাক করি। আমরা ঘরে বসে কোন কোন সিনেমাগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা পছন্দ করবো পরিবারের সাথে মিশে। বাংলা সিনেমাগুলো আমি আপনাদের জন্য বলার চেষ্টা করবো, কিন্তু তার আগে চলুন একটু ভারত থেকে ঘুরে আসি। এখন ইন্ডিয়ান সিনেমার বর্তমান বাংলাদেশে কাটতে যথেষ্ট। ইন্ডিয়ান বলতে আমি দক্ষিণ ভারত বোঝাচ্ছি, সাউথ ইন্ডিয়ান সিনেমাস। আমি সাউথ ইন্ডিয়ান সিনেমাস নিয়ে বেশি কিছু বলবো না, কিন্তু আমি 3টে সিনেমা নিয়ে টুকটাক একটা আলাপ দেওয়ার চেষ্টা করবো। এর মধ্যে অবশ্যই আপনি ধরতে পেরেছেন, যার মধ্যে থাকবে কেজিএফ চ্যাপ্টার 2, থাকবে RRR এবং একটি নতুন রোমান্টিক ঘরানার সিনেমা এই সিনেমিকা। প্রথমেই কেজিএফ চ্যাপ্টার 2 নিয়ে একটু বলে যেতে চাই, কারণ এই সিনেমাটি আসলে আমি নিজে হল ফিল্ম দেখেছি। আমার কাছে আসলে যদি কেউ জিজ্ঞেস করে অভিজ্ঞতা কেমন, আমি কিছু বলবো না। আমার কাছে কাহিনী তো অবশ্যই জানতে যাবে না, স্পয়লার জানতে চাইলে একটু বলা যেতে পারে, কিন্তু ওটা বাদ রাখছি। এখন আসুন কেজিএফ চ্যাপ্টার 2 নিয়ে একটু বলি। চ্যাপ্টার 1 যারা দেখেছি তাদের প্রায় 4টা বছর কাটছে এই অপেক্ষায় কেজিএফ চ্যাপ্টার 2 কবে আসবে। কারণ চ্যাপ্টার 1 যারা শেষ করি, তখন শেষ হওয়ার সময় যে গল্প কথক তিনি বলেন কি যে এটা তো কেবল প্রথম কাহিনী ছিল, আসল কাহিনীটা এখন বাকি। আসল কাহিনী আসলে কি, রকি বা নায়ক ইয়াশ আমরা তাকে কিভাবে দেখবো কেজিএফ চ্যাপ্টার 2 তে, যে কেজিএফ এ গিয়ে মূল ভিলেনকে মেরে আসে এক প্রথম সাক্ষাতে, পরবর্তী সময় তার অবস্থা কোথায় গিয়েছিল এটা জানতে। এবং এখানে আমরা জানি কেজিএফ চ্যাপ্টার 2 তে আবির্ভাব হবেন সঞ্জয় দত্ত আধিরের চরিত্রে। আধিরের চরিত্রটা কে ছিল, তার ক্ষমতা কতদূর ছিল, এখানে সঞ্জয় দত্ত কতটা মানায় নিতে পেরেছেন তার প্রথম দক্ষিণী সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2 তে। এছাড়াও শ্রীনিধি শেট্টিকে এখানে বেশিরভাগ অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে, স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। দেখা হয়েছে এবার গল্পকথক হিসেবে প্রকাশ রাজকে। অভিনয়ে সাবলীল ছিল, অসাধারণ ছিল ইয়াশের অভিনয়, আবার অসাধারণ ছিল সকলের অভিনয়। আপনি কারোর অভিনয় কি কারো থেকে কম করে দেখতে পারবেন না। প্রশান্ত নীল যিনি ডিরেক্টর, তিনি তো সবটাই হাতে ঢেলে দিয়েছেন এই সিনেমার পক্ষে। এই সিনেমাটি কান্নাডের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি সিনেমা, প্রায় 1 বিলিয়ন খরচ করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত যত জানা যায় কেজিএফ চ্যাপ্টার 2 ভারতের 8ম কিংবা 7ম অবস্থানে রয়েছে সব থেকে বেশি আয় করা সিনেমার মধ্যে। এটি কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2 বের হয়েছে 1 মাস কিন্তু হয়নি, তাহলে এই কেজিএফ চ্যাপ্টার 2 ভারতের সবথেকে দামি সিনেমা হিসেবে আবির্ভাব হবে। ঠিক আছে, কেজিএফ চ্যাপ্টার 2 বাদই দিলাম, আরেকটা সিনেমার কথা বলি আসলে, সেটা হচ্ছে কি RRR সিনেমাটিতে ডিরেক্টর রয়েছে বাহুবলী সিনেমার ডিরেক্টর এস রাজমৌলি, এবং অভিনয় রয়েছে জুনিয়র এনটিআর এর মতো বড় অভিনেতা বা রামচরণ, কিংবা ভারত থেকে অজয় দেবগন বা আলিয়া ভাটের মতো নায়কগণ। এই সিনেমাটি আমি আপনাদের জন্য রাখবো, এবং এই সিনেমাটিও দেখা যাচ্ছে এখন পর্যন্ত ভারতের আরেক 5ম বা 6ষ্ঠ অবস্থানে থাকা অন্যতম আয় করা সিনেমা। এবং এটি কিন্তু আয় করার মতোই সিনেমা ছিল। আপনি এই সিনেমাটি দেখার সময় একটা সেকেন্ড আপনি মনিটরের সামনে থেকে চোখ ফেরাতে পারবেন না। দুই বিপ্লবী মানুষের গল্প এই সিনেমাতে খুব সুন্দর মতো ফুটিয়ে তুলেছেন এস রাজমৌলি। দুই বন্ধুত্বের গল্প, কখনো কি তার শত্রু, কখনো তারা বন্ধু, বা কখনো তারা একসাথে দুইজন বিপ্লবী। এই দুই বন্ধু চরিত্রে দেখা যায় এই জুনিয়র এনটিআর এবং রামচরণকে। তারা কিরকম অভিনয় করেছে এটি আপনাদের উপর ছেড়ে দেওয়া হবে, আপনারাই বলবেন যে RRR সিনেমাটি কেমন হয়েছে। এখানে কিছু ছবি ভাগ হয়ে যেতে পারে RRR এর পক্ষ থেকে, এবং কিছু ছবি ভাগ হয়ে যেতে পারে কেজিএফ চ্যাপ্টার 2 দিয়ে। এই দুটো সিনেমা একে অপরকে যথেষ্ট টেক্কা দেওয়ার চেষ্টা করছে, এবং হয়তো বা মানুষ যেটা মনে করছে যে RRR একটা সফল সিনেমা, এবং IMDb তে 8.9 এর মতো একটা অবস্থান ধরে রেখেছে আপাতত। কিন্তু এই সিনেমাটিকে কেজিএফ চ্যাপ্টার 2 খুবই শীঘ্রই পার করে যাবে। এরপর যে সিনেমাটি নিয়ে আমি অল্প একটু কথা বলতে যাবো সেটা হচ্ছে কি একটা রোমান্টিক সিনেমা, এই সিনেমিকা, যেটির শ্রেষ্ঠাংশে রয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নায়ক বর্তমান সময়ে দুলকার সালমান, এবং অভিনেত্রী রয়েছে কাজল আগারের মতো শক্তিমান অভিনেত্রী। এই সিনেমাটি একটি দুই কেন্দ্রের মানুষের একটা প্রেম কাহিনী তুলে ধরে, কিন্তু প্রেমে সবসময় ওঠানামা থাকে, এই ওঠানামার কাহিনীটাই, এবং পরবর্তী বিবাহের জীবনে যে ওঠানামাটা থাকে বা প্রেমের কাহিনীর ওঠানামা, প্রেম বিবাহের যে একটা মিলবন্ধন, এইটা নিয়েও একটা ছোটখাটো বলবো না, একটা বড় ধরনের একটা দৃশ্য আমাদের চোখের সামনে এই সিনেমাটি ভালো মতো তুলে আনতে পেরেছে। তো এতক্ষণ তো আলাপ হলো অনেক সিনেমা নিয়ে, আপনি ঘরে বসে কি সিনেমা দেখতে পারেন সেটা নিয়েও একটা আলাপ হওয়া দরকার, এবং আমি কিছুটা দক্ষিণ ভারতের কিছু সিনেমা নিয়ে ছোটখাটো আলাপ করার চেষ্টা করেছি। আচ্ছা, সিনেমার আগে আমরা একটা জিনিস দেখে আসতে পারি, সেটা কিছু নাটক। হুমায়ুন আহমেদ নাটক আপনার কেমন লাগে? আমার কাছে মনে হয় বাংলাদেশের খুব কম মানুষের রয়েছে যে হুমায়ুন আহমেদ নাটক দেখতে পছন্দ করবে না। সরি, সত্য না? আপনি যদি এখনো একই হুমায়ুন আহমেদ নাটক 10মবারের মতো দেখেন, আমার মনে হয় না আপনি কখনো বোর ফিল করবেন। তো বেশিরভাগ নাটক দেখা যাবে যে আপনি
একাধিকবার দেখে ফেলেছেন। তারপরও আপনার জন্য ঈদের দিন হুমায়ূন আহমেদ নাটক একটা ভালো হাসির খোরাক বা একটা আনন্দের খোরাক পরিবেশিত হতে পারে, এবং এটা সত্য কথা। আপনি যদি, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু হুমায়ূন আহমেদের কিছু নাটক সম্পর্কে বলার, যেটি আপনাকে নাটক কোনটা দেখবেন সেটা চিন্তা করতে সাহায্য করে। এর মধ্যে আমরা কিছু নাটক প্রথমে আনতে পারি হাবলঙ্গের বাজার। আচ্ছা, হাবলঙ্গের বাজার নিয়ে একটা মজার তথ্য দিই। চ্যালেঞ্জারকে চিনেন? হয়তোবা চিনেন বা চিনতেই পারেন যদি হুমায়ূন আহমেদ নাটক দেখে থাকেন। চ্যালেঞ্জার কিন্তু হাবলঙ্গের বাজার তার প্রথম অভিনয় করা নাটক। তিনি কিন্তু কখনোই নাটকের অভিনয়ের সাথে জড়িত ছিলেন না, তিনি ছিলেন প্রোডাকশন হাউসের একজন মেম্বার। হাবলঙ্গের বাজার নাটকটা যখন শুটিং হয় তখন আমরা জানি একটা চরিত্র থাকে নাপিতের চরিত্র, যেই চরিত্রকে আমরা দেখি ডক্টর এজাজ বাঁশ নিয়ে একটা সময় তাড়া করে। তো এই তাড়া করা যে নাপিতটা ছিল, নাপিতটা একটা বিভিন্ন কারণে ওই সময় শুটিং আসতে পারে না। হুমায়ূন আহমেদ জানি কি মনে হয়, তিনি চ্যালেঞ্জারকে ওই শুটিংয়ের জন্য বসিয়ে দেন বা ওই চরিত্রের জন্য অভিনয় করতে পাঠিয়ে দেন, এবং সবাইকে অবাক করে দিয়ে চ্যালেঞ্জার অনেক সাবল্য একটা অভিনয় করেন এই নাপিতের চরিত্রের মাধ্যমে, এবং তারপরে তাকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। এরপর হুমায়ূন আহমেদ মানে চ্যালেঞ্জার, চ্যালেঞ্জার মানে হুমায়ূন আহমেদ যেন হয়ে গিয়েছিল। এরপরে যত সব বড় বড় নাটক হুমায়ূন আহমেদ করে গিয়েছেন, তার মধ্যে মূল চরিত্রে বেশিরভাগ সময় মূল চরিত্রে বা প্রধান চরিত্রের কাছাকাছি চরিত্রের বিশেষ চরিত্রে সব সময় চ্যালেঞ্জারকে আমরা দেখতে পেরেছি। এর মধ্যে তারা তিনজনের বিভিন্ন যে ফ্র্যাঞ্চাইজি, তারা তিনজনের ফ্র্যাঞ্চাইজি, এই বিভিন্ন নাটকে তাকে দেখতে পাওয়া যায়। হাবলঙ্গের বাজার আপনার একটা হাসির খোরাক হতে পারে। একটা গ্রাম্য স্ত্রী, একটা গ্রাম্য মেয়ে, বিশেষত একটা গ্রাম্য মেয়ে, এবং তাকে ঘিরে যেই বিভিন্ন মানুষ পছন্দ করা, তাকে না পেয়ে কারো আত্মহত্যার চেষ্টা করা, কিংবা বাবা কর্তৃক জোর করে কোনো পাগলের সাথে বিয়ে করে দেওয়া, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় এই নাটকের মধ্যে। এই নাটকটা বেশি কিছু বলবো না, আপনারা একটু দেখেই ফেলেছেন বা দেখেই আছেন। যারা হয়তো বা কোনো কারণে মিস করে গেছেন, তারা নাটকটি আবার একবার দেখতে পারেন। হয়তো নাটকটি পূর্ণ লাগবে, এটি অবশ্যই পূর্ণ নাটক, কিন্তু কিছু নাটক থাকে না যে নাটকের আবেদন কখনো আপনার শেষ হবে না। হাবলঙ্গের বাজার এমন একটি নাটক। এছাড়াও আপনি কথা বলতে পারেন দু দুগুণে চার নিয়ে। এই নাটকটি হুমায়ূন আহমেদের একটি অসাধারণ একটা নাটক, কিন্তু সবসময় নাটকটি খুব একটা দেখা যায় লাইমলাইটে এসেছে বলে আসছে, আবার অনেক সময় আসেনি। এই নাটকটার কাহিনী হয় দুই গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে। এক ব্যক্তির 4টি কন্যা, এক ব্যক্তির 4টি পুত্র। তারা 4টি পুত্রের সাথে 4 কন্যার বিয়ে দেয়। এইখানে আমরা দেখি যে যৌতুক প্রথার একটা করাল ঘাত কিরকম ভাবে আমাদের গ্রাম্য সমাজ এখনো পড়ে রয়েছে বা তখনও পড়েছিল। হুমায়ূন আহমেদ খুব সুন্দর মতো সেই প্রথাটা দেখিয়ে দেয়। এছাড়াও প্রভাবশালী মানুষ কেন নিজেকে প্রভাবশালী বলে, তারা যে কতটা খারাপ এইটা প্রমাণ করতে গিয়ে তারা নিজেদের প্রভাবশালী দেখাতে চায়, এবং তাদের কাছে মনে হয় যে যতটা খারাপ ঠিক ততটা সে প্রভাবশালী। এইভাবে দু দুগুণে চার নাটকটা চলে যায়। আমরা এখানে গ্রাম্য মেলা বা গ্রাম্য বিভিন্ন অনুষ্ঠান, গ্রাম্য বিভিন্ন খেলা বা গ্রামের স্ত্রী, যারা হবু স্ত্রী, এদেরকে নিয়ে বিভিন্ন ক্রিয়াকর্ম, কিংবা পুত্র যারা, তাদেরকে নিয়ে বিভিন্ন ক্রিয়াকর্ম, যেমন ঘোড়ায় চড়িয়ে পুত্রকে বা ঘোড়ায় চড়িয়ে যে হবু জামাই তাকে নিয়ে আসার যে প্রবণতাটা গ্রামের অভিনয় বা গ্রামের দৃশ্যে আমরা এখন দেখতে পাচ্ছি। এই দৃশ্যগুলো খুব সুন্দর মতো ফুটিয়ে তুলেছে হুমায়ূন আহমেদ তার দু দুগুণে চার নাটকের মাধ্যমে। এছাড়াও একটা বিখ্যাত নাটক রয়েছে যার নাম আমার যমুনার জল দেখতে কালো। এই সিনেমাটি বা এই সিনেমাটি বললে ভুল হবে, এই নাটক যদি আপনি দেখেন, আপনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং এটি পেতে বাধ্য। কারণ এইখানে অভিনয় করেন রিয়াজ এবং শাওনের মতো দুই ঝানু অভিনেতা, এবং তারা তাদের অভিনয়ের মাধ্যমে তাদের চরিত্রটাই ছিল তারা একজন ওই একটা নাটক হতে থাকে, সে নাটকের ডিরেক্টর চ্যালেঞ্জার, এবং তারা দুজন অভিনেতা অভিনেত্রী। একজন নায়ক কিভাবে নায়ক হন, বা একজন নায়ক নায়কের মধ্যে কিরকম সম্পর্ক, তাদের মধ্যে যে বিবাহ সম্পর্কটা কিরকম হতে পারে, বা বিবাহ হলেও আমরা নায়ক নায়িকারা কিভাবে সেটা চেপে রাখতে চান, বা এই কথাটা যে আমরা যদি দর্শক জানে যে নায়ক নায়ক স্বামী স্ত্রী, তাহলে সেই সিনেমাটি কখনোই দর্শক মহলে খুব একটা দাম পাবে না। এই কথাটি খুব সুন্দর মতো বা এই দৃশ্যটি খুব সুন্দর মতো তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ এই নাটকের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন ছোটখাটো এই নাটকে আমরা দেখতে পাই আহমেদ রুবেলকে, দেখতে পাই ডক্টর এজাজকে, দেখতে পাই ফারুক আহমেদকে। বিভিন্ন হাস্যকর ঘটনা, বিভিন্ন রম্য ঘটনা, কিংবা কিছু সময় সিরিয়াস কিছু ঘটনা, কখনো কখনো নায়িকার নিজের চাহিদা বা নায়িকার কোনো পছন্দ মতো না হলে নতুন কোনো অভিনেতার বাদ পড়ে যাওয়ার ঘটনা খুবই সুন্দর মতো হুমায়ূন আহমেদ এই নাটকে দেখানোর চেষ্টা করেছেন। এছাড়াও তারা তিনজন, এই চরিত্র তিনটা নিয়ে বা ডক্টর এজাজ, স্বাধীন খসরু এবং ফারুক আহমেদকে নিয়ে হুমায়ূন আহমেদের নাটক যেন অন্য একটা পর্যায়ে চলে যায়। তারা তিনজনের বিভিন্ন নাটক রয়েছে, আপনি কখনো তারা তিনজন, আবারও তারা তিনজন, আমরা তিনজন, বা তারা তিনজন জেগে আছে, তারা তিনজন বিপদে আছে, এরকম নাটকগুলো আপনি দেখেই থাকবেন। বা যারা দেখেননি এই নাটকগুলো দেখার জন্য আপনার জন্য বিশেষ একটা সময় হতে পারে, কারণ এই নাটকগুলোর চাহিদা কখনো কমেনি, ভক্তকুলের কাছে এর আবেদন কখনো কমবে বলেও মনে হয় না। তারা তিনজনে এই বিভিন্ন সময় দেখা যায় যে মামা থাকে ডক্টর এজাজ, তার ভাইগনা থাকে হচ্ছে কি স্বাধীন খসরু, এবং তার দুঃসম্পর্কের মামা থাকে বা দুঃসম্পর্কের ভাই থাকে ডক্টর ফারুক আহমেদ। ফারুক আহমেদ চরিত্রটা যে কতটা
রম্যত্ব, মানে এই চরিত্র যে কতটা মজা করে মানুষকে হাসাতে পারে। আমরা বর্তমানে জানি যে এখন বর্তমান সময়ে হাস্যরসাত্মক বললে 18+ যে যোগগুলা খুবই সামনে চলে আসে, কিন্তু ফারুক আহমেদ বা ডক্টর এজাজ কিংবা স্বাধীন কুসুর যে অভিনয়ের মধ্যে আপনি মিল্টিমেট যে হাসির খোরাক পাবেন, তার মধ্যে আপনি আকাশ সংস্কৃতি কিংবা 18+ জোকসগুলোকে বলে কোনো ধার কাছে দিয়ে আপনি পাবেন না। তাদের অভিনয়টার জন্য আপনাকে হাসাতে বাধ্য করবে, তার অভিনয়টার জন্য আপনাকে মুগ্ধ করে চেয়ে থাকতে বাধ্য করবে যে এত সাবলীল হবে, এত সুন্দরভাবে কি অভিনয় করতে পারে। এবং এই যে এতগুলো নাটকের কথা বললাম, এতগুলো অভিনয়ের কথা বললাম, এতগুলো অভিনেত্রীর কথা বললাম, সকলে উঠে এসেছেন হুমায়ুন আহমেদের হাত ধরে। স্যার হুমায়ুন আহমেদ আজ আমাদের মাঝে নেই, আমরা তার যে অনুপস্থিতিটা খুবই সুন্দর মতো আজকে বুঝতে পারি যে আসলে সে আমাদের কি দিয়ে গেছেন। তার যে ধারাবাহিক নাটকগুলো ছিল, আমি যদি বলি কখনো নক্ষত্রের রাত, কোথাও কেউ এর মতো একটা পুরো দেশ কাঁপিয়ে দেওয়া নাটক, কিংবা এই সব দিন রাত্রি, এবার আজ রবিবারের মতো নাটকগুলো, এই নাটকগুলোর চাহিদা কখনো শেষ হবে? হুমায়ুন আহমেদ স্যারের বইগুলো হোক কিংবা উপন্যাসগুলো হোক কিংবা তার নাটকগুলো হোক বা তার সিনেমা, যেমন হচ্ছে গিয়া শঙ্খনীল কারাগারে, যেমন হচ্ছে গিয়া দুই দুয়ারি, যেমন হচ্ছে গিয়া তিন নম্বর বিপদ সংকেত, এই সিনেমাগুলো কখনো আবেদন আপনার শেষ হবে না। আপনি দেখতে পারবেন, আপনি বারবার দেখবেন এবং বারবারই আপনার ইচ্ছা এবং এই সিনেমাগুলো বারবার দেখার একটা ঘোরে আপনি পড়তে বাধ্য হবেন এবং মোটা কাটুক আপনি কখনো সেটা জানেন না। এবং এই ঈদের জন্য হুমায়ুন আহমেদ নাটক, হুমায়ুন আহমেদ সিনেমাগুলো, আমি সিনেমার নাম পরবর্তীতে বললাম, আপনার জন্য একটা ভালো সুন্দর সময় পরিবারের সাথে কাটানোর মতো খোরাক হতে পারে।